বেশি সময় নিলে দিনের শেষে সরকারের পারফরমেন্সের ক্ষতি হবে। সিদ্ধান্তগুলো তাড়াতাড়ি নেওয়া দরকার। তো বাংলাদেশ কবে এরোপ্লেন বানাবে? প্রিয় দর্শক, কালবেলার ডিজিটাল স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কালবেলার ব্যবসা বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান বাণিজ্য বেলায় আজকে আমাদের অতিথি বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। তিনি একই সঙ্গে রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। বাবু ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে, কালবেলাকেও ধন্যবাদ। আমরা দেখলাম একটা নতুন সরকার ক্ষমতায় আসলো 5ই আগস্টের পর। দেশের এক ধরনের পরিস্থিতি ছিল। এই যে সরকারের 6 মাস প্রায় হতে চললো, তো এই সময়ে ব্যবসা বাণিজ্যের কী অবস্থা এবং সরকার কি রাইট ট্র্যাকে আছে কি না, আপনার মূল্যায়ন কি? এখন পর্যন্ত আমাদের যে অবজারভেশন, সরকারের কাছে পৌঁছানো যাচ্ছে। সরকার প্রধান বলি, যে আমাদের সাথে রিলেটেড যেসব মিনিস্ট্রি ওইখানে বলি, আমরা অ্যাপয়েন্টমেন্ট পেলে কথা বলার সুযোগ আমরা পাচ্ছি এবং আমাদের যেসব দাবি দেওয়া বা সমস্যাগুলো আমরা তুলে ধরতে পারছি। বাট বিষয়টা এমন না যে তুলে ধরলেই পরের দিন সকালে সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, এটা সম্ভব না। কোনো কোনো সমস্যার সমাধান হচ্ছে, কোনো কোনো সমস্যা নিয়ে আশ্বাস দেওয়া হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে বলা হচ্ছে এটা সম্ভব না। এটা হলো বাস্তবতা। আর সরকারের যেহেতু 6 মাস সময়, এখানে আমরাও সরকারকে মনে করি যে সরকার আসলে দীর্ঘ সময় পরে এই বিএনপি সরকার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। এখানে দীর্ঘদিন সরকারি মনা লোক বা যেসব লোকগুলা রিয়েলি দেশের জন্য কাজ করবে, এইসব লোক খুঁজে বের করে নির্দিষ্ট জায়গায় সঠিক লোক বসানো, সেই প্রক্রিয়াটাও কিন্তু চলছে। এবং এই চলার ভিতরে কিন্তু ভুল ত্রুটি হচ্ছে, যে একজনকে একটা দায়িত্ব দেওয়ার পরে মনে হলো যে না, এটা সঠিক লোক দেওয়া হয়নি, সেটা পরিবর্তন হচ্ছে। এইগুলো অ্যাকসেপ্ট করতে হবে যে ভুল হয়ে গেলে এটা ধরেন সংশোধন করার যে মনোভাব, সেটা থাকতে হবে। কারণ কাজ করলে ভুল হবে। বাবু ভাই, আমরা ধরেন 6 মাসে সরকারের হয়ে গেল, তো এই 6 মাসের মধ্যেও যদি আমরা ট্রায়াল এরর বেসিসে আরও সময় নিতে চাই, সেটা কি ঠিক হচ্ছে? না, 6 মাসের বেশি সময় নিলে দিনের শেষে সরকারের পারফরমেন্সেরই ক্ষতি হবে। কারণ সময় তো 5 বছর, রাইট। আর শেষের 6 মাস তো ধরেন ইলেকশন নিয়ে ব্যস্ততা শুরু হয়ে যাবে। তা বেসিক্যালি আপনি পাচ্ছেন হলো 4.5 বছর। তো বেশি সময় যদি সিদ্ধান্ত বা সঠিক লোককে সঠিক জায়গায় বসানোর ক্ষেত্রে নেন, তাহলে সরকারের পারফরমেন্স ওইটা কমে যাবে। আর কিছু কিছু বিষয় তো আছে, আপনার দীর্ঘমেয়াদী আপনি ফলাফল পাবেন। আজকে আপনি সিদ্ধান্ত নিলে সেটার ফলাফল আসতে লাগবে আপনার 2 বছর 3 বছর, যেমন জ্বালানি ইস্যু। তো সেই জন্য সিদ্ধান্তগুলো তাড়াতাড়ি নেওয়া দরকার। সরকার নিচ্ছে, যেমন আমি যদি বলি জ্বালানির ক্ষেত্রে যে একটা এফএসআরইউর সেই সিদ্ধান্তটা দিন 10 আগে হয়ে গেছে। তো এইভাবে অন্য সিদ্ধান্তগুলো দ্রুত নেওয়া দরকার। আপনি তো সরকারের উচ্চ মহলের সাথে আপনার যোগাযোগ, যে অনেকেই বলে থাকেন এই সরকারের একটা বড় দুর্বলতা যে আমলাদের সঠিক সহায়তা পাচ্ছে না, অথবা দক্ষ আমলা এই সরকারের নীতি নির্ধারকদের আশপাশে নেই। এটাকে আপনি কিভাবে দেখছেন? দেন আমি এত ডিটেলে বলতে পারবো না। তো আমি বিজিএমের সভাপতি হিসেবে আমার ইন্টারাকশন হয়, সেই সূত্রে সরকারের উচ্চ মহল বলেন বা মন্ত্রী মহোদয় বলেন, ওনাদের সাথে যোগাযোগ হয়, সচিব সাহেবদের সাথে যোগাযোগ হয়। এইটাই তো হলো আপনার লিডারশিপের একটা বিষয়, যে আপনি কাকে দিয়ে কোন কাজটা করাবেন। এখানে পারস্পরিক যদি আস্থাহীনতা থাকে, সেটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হবে। যারা হইলো আমলাতন্ত্রে আছেন, ওনারা যদি মনে করেন সরকারের গুড বুকে না থাকেন, ওনারা যদি সবসময় মনে করেন যে এক ধরনের আশঙ্কা বা আতঙ্কের মধ্যে থাকেন, যে আজকে এখানে আছি, আমি ঠিকমতো পারফর্ম করার আগে আমি অন্য জায়গায় আমাকে চলে যেতে হবে। তো এই নির্দিষ্ট মিনিস্ট্রিতে যারা দায়িত্ব নিয়েছেন, তারা তাদের কর্মকর্তা, তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা বোঝাপড়া, পারস্পরিক আস্থার এই বিষয়টা তৈরি করতে হবে। তো কারণ দিনের শেষে এনারাই তো হলো দেশ চালাবেন। যারা অতিরিক্ত বা আমি বলবো যে রং ডুইং করেছে, তারা তো থাকার কোনো কারণ নাই। কিন্তু যারা একেবারে প্রফেশনালি দায়িত্ব পালন করেছে, তারা সরকারকে সহায়তা না করার তো কোনো কারণ নাই, করা উচিত। আচ্ছা, আরেকটা বিষয় আছে যে বলা হয়ে থাকে স্পেসিফিক ব্যুরোক্রেসি, যেটা ধরেন যিনি বাণিজ্য বোঝেন বা অর্থ বোঝেন, অথবা যিনি আইন বোঝেন, শ্রম বোঝেন, যে আমলাদের এই বিশেষায়িত আমলাতন্ত্র, এটাতে যদি যাওয়া যায় তাহলে সার্বিকভাবে দেশের অনেক উন্নতি ঘটে। এটাতে আপনার মূল্যায়নটা কি? আপনারা আসলে তো বিভিন্ন মিনিস্ট্রি, ইন্টার মিনিস্ট্রি বিভিন্ন জায়গায় ইন্টারাকশন করতেছেন, এতে আপনারা কোনো
বাধা বিপত্তির মুখে পড়েন কিনা? না, এখানে পারফরমেন্সের ক্ষতি হয়। যিনি যে মিনিস্ট্রিতে কাজ করতে করতে একটা এক্সপার্টিস গ্রো করার পরে সাডেনলি যদি অন্য মিনিস্ট্রিতে চলে যান, তাহলে একটা ডিস্ট্রাপশন তো হয়ই। কিন্তু আবার এটাও ঠিক যে একজন ব্যক্তি একই মিনিস্ট্রিতে থাকলে তাহলে নির্দিষ্ট জায়গায় ওনার দক্ষতা তৈরি হয়, কিন্তু অন্য জায়গায় দক্ষতাটা তৈরি হয় না। তবে রিলেটেড বিষয়গুলা একসাথে রাখা উচিত। শিল্প, বাণিজ্য, অর্থ, জ্বালানি, এইগুলা একসাথে যদি থাকে আমাদের জন্য ভালো। এরপরে তো আছে ধরেন পরিবেশ, রোডস অ্যান্ড হাইওয়েজ, সড়ক, এগুলোও ইনফ্রাস্ট্রাকচার যেটা বলবো এটার সাথে এটা জড়িত। তারপরে শিল্প, সংস্কৃতি, ধর্ম, সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক, এইগুলা একটা এইভাবে যদি সেগমেন্ট করা যায়, আপনি চাইলেই নির্দিষ্ট মিনিস্ট্রিতে একই ব্যক্তি আজীবন থাকবেন, এটা হলো খুব ভালো সিদ্ধান্ত হবে না। আবার ফ্রিকুয়েন্টলি মানে বদলা বদলি একেবারে ট্র্যাকের বাইরে চলে যাওয়া, এইটাও মনে হয় খুব ভালো সিদ্ধান্ত হবে না। যে যেখানে পারফর্ম করতে পারে তাকে সেই জায়গা দিতে পারলে ভালো, বাট সবসময় সব মিলানো কঠিন। আচ্ছা, আমি এবার আপনার সেক্টরে যদি আসি, যে আমাদের যুক্তরাষ্ট্র বাংলাদেশের গার্মেন্টস পণ্যের একটা বড় বাজার। তো এই যে এই বাজারে কিন্তু রপ্তানি অনেক কমছে, যেখানে বাংলাদেশের প্রায় 2% মতো কমেছে, যেখানে ভিয়েতনাম কিন্তু ধরে রাখতে পারছে। তো বাংলাদেশের অন্যতম একটা কম্পিটিটর ভিয়েতনাম। তো এখানে বাংলাদেশের ব্যর্থতা বা কেন এটা এই বাজার থেকে আমরা পিছিয়ে যাচ্ছি? হ্যাঁ, ইউএস ট্যারিফ ইম্পোজের পরে সবার ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিয়েতনামটা যেটা বাড়ছে সেটা হচ্ছে হলো যে ব্যবসাটা আপনার চায়না থেকে শিফট হয়েছে সেটা বেশি যাচ্ছে ভিয়েতনামে। এর কারণ হচ্ছে ভৌগোলিক কারণ, এবং চাইনিজ ইনভেস্টররা প্রচুর ইনভেস্ট করেছে ভিয়েতনাম। আমাদের এই গ্রোথ যেটা কমেছে সেটা আমরা বলবো যে মূলত এক্সটার্নাল ইস্যু, যেমন ইউএস ট্যারিফ নিয়ে একটা আনপ্রেডিক্টেবল সিচুয়েশন। তারপরে এখানে ধরেন যে মিডল ইস্টের যে যুদ্ধের কারণে আমার ইউএস কনজিউমারদের বাইং ক্যাপাসিটি কমে যাওয়ার কারণে তাদের তো জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে তেলের দাম বাড়ার কারণে, সেটার ইম্প্যাক্ট আমাদের এখানে এসছে কিছুটা হইলেও। অবশ্যই এখানে ধরেন আপনারা যে হিসাবটা করেন সেটা করেন হলো টোটাল ভলিউম। এখানে ধরেন র মেটেরিয়ালের দামও একটা ইম্প্যাক্ট আছে এখানে। তো আমরা যেটুকু কমেছে সেটা নিয়ে আমরা খুব ওরিড না। আমরা মনে করি এটা আমরা রিকভার করতে পারবো, কারণ ট্যারিফ কিন্তু এক বছর অনেক ধরেন ব্যাক অ্যান্ড ফোর্থের পরে একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, যে মোটামুটি যারা আমাদের বায়ার তারাও বুঝে ফেলছে যে কত পার্সেন্ট ট্যারিফ ইম্পোজ হতে পারে, সেই অনুযায়ী তারা ক্যালকুলেশন করছেন এবং আমরাও জানি যে কি হতে পারে। তো আমরা অপটিমিস্টিক। এই জায়গাটায় আপনি ট্যারিফের বিষয়ে নতুন সরকারের কোনো কূটনৈতিক সাফল্য বা সামনে আরও কোনো সহনীয় মাত্রায় আমাদের জন্য কোনো ভালো খবর আশা করেন কিনা? নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে ট্যারিফ নিয়ে যে বিষয়টা এসছে সেটা হলো ইউএস গভর্নমেন্ট হলো তাদের একটা আইনের ধারা যেটা বলে 301, সেই অনুযায়ী একটা ইনভেস্টিগেশন করেছিল। ইনভেস্টিগেশন করার পরে যে ইস্যুগুলো নিয়ে ইনভেস্টিগেশন, একটা হচ্ছে আপনার ফোর্স লেবার, একটা হচ্ছে আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, আর একটা হচ্ছে ওভার ক্যাপাসিটি। কোনোটাই কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য না। আমরা এমন কোনো গুডস প্রডিউস করি না যেটা ইউএসের প্রোডাকশন এর জন্য হুমকি স্বরূপ। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট আমরা কোনো নকল পণ্য তৈরি করি না। ফোর্স লেবার আমাদের এখানে নেই। সরকারে যদি বলে নেগোসিয়েশন, সরকার এগুলা বলেছে, আমরাও বলেছি, কিন্তু তারা সর্বশেষ যে যুক্তিটা দিল যে তোমাদের এখানে ওই সব দেশ থেকে র ম্যাটেরিয়াল আসে যেগুলা ফোর্স লেবার যেখানে ব্যবহৃত হয় সেখান থেকে আসে, যেমন চায়নার কথা বা রাশিয়ার কথা বলা শুরু করলো। সো বাণিজ্য মন্ত্রণালয় এক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে এবং আমি মনে করি ভালোভাবে এটা হ্যান্ডেল করা হয়েছে। সর্বশেষ যখন এটা নিয়ে একটা শুনানি হওয়ার কথা, সেই শুনানিতে বাণিজ্য মন্ত্রণালয় অংশগ্রহণ করে নাই, আমরাও করি নাই, কারণ আমরা ইতিমধ্যেই মোটামুটি জানি যে আমরা যাই বলি না কেন আন্ডার সেকশন 301 আমাদের উপরে একটা ট্যারিফ ইম্পোজ করা হবে। এবং সেই পজিশনটা নেওয়ার কারণেই কিন্তু অন্যদের 12.5% হলেও আমাদের কিন্তু 10% হয়েছে। আমাদের যেমন ভিয়েতনাম 12.5 হয়েছে, চায়না 12.5 হয়েছে। সো এই পার্টটা নিয়ে নেগোসিয়েশন করার একটা সুযোগ ছিল, সেটা এইভাবে হ্যান্ডেল করা হয়েছে। আচ্ছা, এখানে একটা বিষয় আমরা একটু দর্শকদের জন্য ক্লিয়ার করি, যেমন যে ট্যারিফটা ইম্পোজ হয়, এই ট্যারিফটা কিন্তু যুক্তরাষ্ট্রের একজন নাগরিক তাকে পে করতে হয়। এই ট্যারিফটা যদি আসলে যুক্তরাষ্ট্রের আবার রেভিনিউ ইনকামের দিক থেকে কিন্তু এটা ইতিবাচক, কিন্তু আমাদের জন্য আমরা কম্পিটিটর হিসাবে যে অন্যদের তুলনায় আমাদের প্রাইসিং এইসব জায়গাটায় এই জিনিসটা একটু আমরা পিছিয়ে পড়ি, এটা একটু ব্যাখ্যা করবেন কিনা? না, ট্যারিফের কারণে আমরা অন্যদের
কাছ থেকে পিছিয়ে পড়ি না, কারণ ট্যারিফ যেমন আমাদের ক্ষেত্রে ইম্পোজ করা হচ্ছে, এটা ভিয়েতনাম, ইন্ডিয়া, চায়না, কম্বোডিয়া, পাকিস্তান সবার ক্ষেত্রে ইম্পোজ করা হয়েছে, বরঞ্চ আমাদেরটা পাকিস্তানেরটা ইন্ডিয়াটা সমান। সুতরাং ওই জায়গাটায় চ্যালেঞ্জ না। চ্যালেঞ্জ হচ্ছে যখন এক্সট্রা ট্যারিফ ইম্পোজ করা হয়, যিনি ইম্পোর্ট করছেন তার ইম্পোর্ট কস্ট বেড়ে যায়। ওনার যে ফাইন্যান্সিয়াল পোর্টফোলিও, যে পরিমাণ আপনার ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে উনি কাজ করেন, তাহলে সেটা সংকুচিত হয়ে যায় ইন টার্মস অফ নাম্বার অফ গুডস। তো একটা ধরেন যে $1 বিলিয়ন ওনার পোর্টফোলিওতে আছে, তো $1 বিলিয়ন নিয়ে উনি ধরেন 500 মিলিয়ন পিস গুডস কিনতে পারবে, কিন্তু এখানে যদি ট্যারিফ ইম্পোজ হয় তাহলে কিনতে পারবে 400 মিলিয়ন। সংখ্যাটা কমে গেল। আর সংখ্যাটা ঠিক রাখতে হলে তাহলে কি করতে হবে, ব্যাংক থেকে আরও বরোইং করতে হবে। তো ব্যাংক থেকে বরোইং করা মানে কস্ট বেড়ে যাওয়া, আর সংখ্যা কমে গেলে আমরা বেশি ক্ষতিগ্রস্ত, আমার অর্ডার কমে যাওয়া। সো এইটাই হলো ট্যারিফের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন প্রেসিডেন্ট ট্রাম্প উনি মনে করেন ওনার রেভিনিউ দরকার, বাট বাস্তবতা হচ্ছে দিনের শেষে এটা ওনার দেশের নাগরিককেই দিতে হচ্ছে। তো এটাই হলো বাস্তবতা। ইউরোপের বাজারে আমাদের অবস্থা কি এখন? ইউরোপের বাজারে আমরা তুলনামূলক স্বস্তিদায়ক জায়গায় থাকি, বাট ইউরোপে আমাদের ক্ষেত্রে যেটা সামনে আসছে এলডিসি গ্র্যাজুয়েশন এক্সটেনশন, যেটা 2026 সালের নভেম্বরে হয়ে যাওয়ার কথা। আমরা বর্তমান সরকার প্রথমে দায়িত্ব নেওয়ার পরে একটা চিঠি দিয়েছে ইউএনএ যে এটা এক্সটেনশন লাগবে 3 বছর, এটা নিয়ে কাজও করা হচ্ছে। আমরাও গিয়েছিলাম বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে। আমরা আশা করি 3 বছর এক্সটেনশন হবে, হইলে এই যে গ্র্যাজুয়েশনের পরে যে ট্যারিফটা আমাদের দিতে হয় 12%, সেইটা দিতে হলে তাহলে আমাদের সক্ষমতা তৈরি করতে হবে, আমাদের বিজনেস করার খরচ কমাতে হবে। তো সেটাও রাতারাতি হবে না। তো বিজনেস করার খরচ, একটা উদাহরণ যদি দিই, ঢাকা চিটাগাং রোডে আমাদের একটা এক্সপোর্ট কার্গো ট্রাক যদি যায় তার 8 ঘন্টা লাগে, মানে একবার যেতে পারবে, আবার পরের দিন আরেকটা কার্গো নিয়ে আসবে। আর এটা যদি এক্সপ্রেসওয়ে হয়ে যায় তাহলে 3 ঘন্টায় চলে যাবে, ম্যাক্সিমাম 4 ঘন্টা। অর্থাৎ একদিনে যেতেও পারবে, আবার গুডস নিয়ে আসতেও পারবে। তো ওই জায়গাটা তো ডেফিনেটলি আমাদের ধরেন যে ভাড়া কিছুটা হলে কমে আসবে। এক্সাম্পল দিলাম, এরকম অনেক আছে যেটার প্রিপারেশন নেওয়া লাগবে। আমাদের যে এনার্জি সিচুয়েশন আছে, এটা আগামী 2-4 বছরের মধ্যে ইমপ্রুভ করতে পারলে সেই জায়গাটা একটা স্বস্তিদায়ক জায়গা আসবে। আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যেটা এই বছরের এই মাসে কিছু আসার কথা ছিল 300 মেগাওয়াট পর্যন্ত, এই বছরের শেষে 1200 মেগাওয়াট আসবে, আগামী বছরের জুন মাসের মধ্যে আরও 1200 মেগাওয়াট আসবে। তো এই যদি আসে তাহলে হবে কি, এখানে তো আমাদের ইনভেস্টমেন্ট হয়ে গেছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে। তাহলে এই যে যদি 1200-2400 মেগাওয়াট আসে, তাহলে আমাদের যে অন্য যে ইম্পোর্টেড ফুয়েল বেস যেটা পাওয়ার প্ল্যান্ট, ওগুলো আমরা কাট ডাউন করতে পারবো। অথবা এই এনার্জি মিক্সের কারণে আমার প্রাইসটা কমানোর সুযোগ থাকবে, বা প্রাইস যদি নাও কমায় সরকারের রেভিনিউ ইনকাম বাড়বে। সো এই বিষয়গুলো যখন ঠিক হবে, চলে আসবে, তখন কিন্তু আমরা আরও কম্পিটিটিভনেস বাড়বে। ইন অ্যাডিশন, ইউরোপের বাজারে আমরা কম্পিটিটিভ থাকার জন্য আমাদেরকে এফটিএ করতে হবে। এটা জিএসপি প্লাস না, এফটিএ করতে হবে, যেটা ইতিমধ্যে ইন্ডিয়া করেছে, ভিয়েতনাম করেছে। এফটিএ করলে তাহলে ধরেন আমাদের যে এই ট্যারিফ নিয়ে যে বিষয়টা আছে, যেটা 12% দিতে হয়, এটা আর দেওয়া লাগবে না। তো সেই লক্ষ্যে কাজ হচ্ছে। এফটিএ নিয়েও আলোচনা হচ্ছে। ইতিমধ্যে তো 2টা এগ্রিমেন্ট প্রায় ফাইনাল হয়েছে, ইপিএ, একটা জাপানের সাথে, একটা কোরিয়ার সাথে। আচ্ছা, ইস্ট ইউরোপেও আমাদের একটা সম্ভাবনার কথা আমরা শুনি প্রায়। তো সেক্ষেত্রে ওদের সাথে কোনো এফটিএর বিষয়গুলো বা আদার্স অন্যান্য দেশের সঙ্গে এফটিএ করার ক্ষেত্রে আমরা তো ধরেন এটা অনেক বছর ধরেই শুনছি, কিন্তু খুব একটা মানে আলোচনাটা খুব অগ্রসর হয় নাই। এটা হলো বাস্তবতা। এই জন্য এই সময়টা লাগবে। এবং যখন এটা এক্সটেনশনের জন্য আমরা ইউনাইটেড নেশনে গেছিলাম, ওখানে ইকোসকের সাথে কথা বলা হয়েছে, ইউএনসিডিপির সাথে কথা হয়েছে, সবাই কিন্তু ওইটা রেজ করছে যে আজকে আপনার 3 বছর চাচ্ছেন, 3 বছর পরে যদি আবার আসেন যে ইউ আর নট রেডি, এটা কি হবে? তো এটা মোটামুটি এটা একদম পরিষ্কার করা হয়েছে যে এই 3 বছর দিলে এটা আমরা পারবো। ইউরোপ মানে ইউরোপের যে 29টা দেশ আছে, যদি এফটিএ হয়ে যায়, এটা ইস্ট ইউরোপ হোক আর ওয়েস্ট ইউরোপ হোক, এটা কাভার্ড হয়ে যাবে। এর বাইরে কোরিয়া, জাপান, নেক্সট আমাদের টার্গেট করতে হবে ব্রাজিল, আপনার টার্কি, তারপরে আপনার অফকোর্স ইউকের সাথে অন্য একটা ইয়ে আছে, ওটাতে আমরা সুবিধাজনক অবস্থায় আছি। তো যত বেশি দেশের সাথে আপনার ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে পারবো আমরা, অত ভালো। বাট অ্যাট দ্য সেম টাইম নিজের দেশেরও অনেক বিষয় আছে দেখতে হবে। যে ধরুন চায়নার সাথে যদি আপনি এফটিএ করেন,
তাহলে দেখা যাবে যে লোকাল ইন্ডাস্ট্রি, খালি তো এক্সপোর্টের ইন্ডাস্ট্রি নিয়ে চিন্তা করলে হবে না। লোকাল ইন্ডাস্ট্রি চায়নার থেকে যদি এখন ধরেন সব ডিউটি ফ্রি গুডস চলে আসে, তাহলে লোকাল ইন্ডাস্ট্রি তো আবার দাঁড়াবে না। তো এইসব বিষয়গুলো আছে। এফটিএতে ধরেন উভয় দেশের যাবতীয় গুডস আপনার শুল্কমুক্তভাবে প্রবেশ করতে পারে। আবার আপনার যদি ইপিএ করেন, আমি যতদূর জানি আপনি নির্দিষ্ট কমোডিটি আপনি হলো ডিউটি ফ্রি কোনোটা আপনি এটা রাখতে পারেন। যেমন কোরিয়ার সাথে সে নাম্বার অফ কমোডিটি আমরা বেশি পেয়েছি, যেগুলো আমরা এক্সপোর্ট করলে আমরা ডিউটি ফ্রি অ্যাক্সেস পাবো, আর ইম্পোর্ট করলে সংখ্যা কম। তো যার যেটা প্রায়োরিটি, যেমন কোরিয়ার তো আর বাংলাদেশে হলো পোশাক রপ্তানি করার প্রায়োরিটি না, আমার প্রায়োরিটি পোশাক রপ্তানি করা, তার প্রায়োরিটি ভিন্ন, মেশিনারি থেকে শুরু করে অন্য প্রোডাক্ট যেটা আছে। তো যে যার স্বার্থ 100% তো মিলবে না, একটা জায়গায় মিলে চুক্তিটা করতে হবে। প্রোডাক্ট লিস্টের ক্ষেত্রে ধরেন যে দেখা গেল অনেকগুলো আমরা ডিউটি ফ্রি অ্যাক্সেস মানে পাচ্ছি প্রোডাক্ট লিস্টে, কিন্তু এই প্রোডাক্ট আমরা আসলে তৈরি করি না আমাদের দেশে। তো ফলে এরকম একটা লম্বা লিস্ট আমরা পাই যে এই প্রোডাক্টগুলো সে যে কোনো একটা দেশে আমরা ডিউটি ফ্রি এক্সপোর্ট করতে পারবো, বাস্তবে কিন্তু এই প্রোডাক্ট আমরা উৎপাদন করি না। তো এই যে প্রোডাক্টের লিস্টটা করা বা আমরা কি আছে বা নেক্সট আপনার ফিউচার ডেভেলপমেন্ট করে যে এটা প্ল্যানিং করা, এই কাজটুকু আমাদের ঠিকমতো হচ্ছে না। এই এক্সপার্টিসটা গ্রো করার জন্য যে শুরুতে আপনি বললেন না, নির্দিষ্ট মিনিস্ট্রিতে নির্দিষ্ট লোক থাকলে ভালো। তো বাণিজ্য মন্ত্রণালয়ে এখানে যারা ট্রেড নেগোসিয়েশন টিম আছে ওখানে যারা থাকবেন দীর্ঘদিন ওদেরকে রাখতে পারলে ভালো। আপনি কারেক্টলি বলছেন, যেমন ইউএসএর সাথে যখন আমরা জিএসপি বেনিফিট পেতাম 97% গুডস ছিল জিএসপির আওতায়, 3% ছিল ডিউটি দিতে হবে। সেই 3%-এর মধ্যে আছে যেগুলো আমরা বেশি করে তৈরি করি, পোশাক তার মধ্যে অন্যতম। তো এই জন্যই ফিউচারে যেটা আমরা যদি বলি এফটিএ বলি, পিটিএ বলি, ইপিএ বলি, ওই জায়গাগুলো ফোকাস অবশ্যই করতে হবে। এক্সপার্টিস আছে, তারা এক্সপার্ট, তারা ওইটাই ফোকাস করার কথা, যেটা আমরা তৈরি করি বা আগামীতে মানে নিকট ভবিষ্যতে তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আর যদি আমার এফটিএর মধ্যে আমার যদি ডিউটি ফ্রি অ্যাক্সেস দেয় এরোপ্লেন, তো বাংলাদেশ কবে এরোপ্লেন বানাবে? তো সেইটা এই মুহূর্তে না আনলেও চলবে। তো সিচুয়েশনটা হচ্ছে উভয় দেশের জন্য উইন উইন সিচুয়েশন হইতে হবে। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। বাণিজ্য বেলায় আজকের অতিথি ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু ভাই। বাবু ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি কালবেলার সকল পাঠক দর্শককে বিজিএমইএর পক্ষ থেকে জানাচ্ছি ধন্যবাদ।